নবম শ্রেণী তথা এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতি বিষয়ের উপর আর কি একটি ক্লাস নেব। এইখানে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটি হলো গতির অধ্যায় থেকে কিন্তু এসএসসি পরীক্ষা তো প্রায় প্রশ্ন আসে, এবং যারা নবম শ্রেণীতে আসো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এই অঙ্কগুলো যে সিস্টেম, আমি আজকে শুধু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। ইম্পর্টেন্ট কিছু গাণিতিক সমস্যা এইখানে তিনটা আছে, এই তিনটাই আপাতত দেখাবো যে কিভাবে সমাধান করতে হয়, খুব সহজ বুদ্ধিতে কিভাবে সমাধান করতে হয় তোমরা এটা খেয়াল করবে। আর যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য আমি এমন কয়েকটা অঙ্ক ফাইন্ড আউট করে নিয়েছি যাতে তোমাদেরও এটা কাজে লাগে। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসের দিকে যাওয়া যায়। তো গতির অধ্যায়ের অঙ্কের জন্য প্রথমেই তোমাদের গতি বিষয়ক যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে। তো সূত্রগুলো দেখো, আমি এখানে লিখছি। প্রথম সূত্রটা হলো কি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এই ভি মানে হচ্ছে, এবং এখানে আরেকটা বিষয় উল্লেখ করো, তোমাদের ইউ ভি টি এস, এই যে গতির অধ্যায়ের যে প্রতীকগুলো আছে এই প্রতীকগুলো সম্পর্কে তোমাদের সম্যক ধারণা থাকতে হবে। তো ভি, এইখানে ভি হচ্ছে তোমার শেষ বেগ। কোনো তোমরা অঙ্কে হয়তো দেখছো আদি বেগ, শেষ বেগ। আমি পূর্বের ওই সমস্ত ক্লাসগুলো না নিয়ে শুধু গাণিতিক সমস্যার উপর আজকে ক্লাসটা নিচ্ছি। তো ভি হচ্ছে কি তোমার শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ। এই ক্ষেত্রে আমরা যদি কোনো সময় ভি নির্ণয় করতে যাই শেষ বেগ, তাহলে ইউ প্লাস এটি অর্থাৎ আদি বেগ যোগ ত্বরণ, এ হচ্ছে ত্বরণ আর টি হচ্ছে সময়। তো আশা করি তোমরা এই প্রতীকগুলো সম্পর্কে অবগত আছো, আমি এগুলার অত বিস্তারিত আলোচনা করব না। আর এইটা হচ্ছে ভি, শুধু এটা বলে, এটা ভি হচ্ছে গড় বেগ। গড় বেগটা কখন প্রয়োজন হয়, যখন তোমার বিভিন্ন সময়ে বিভিন্ন বেগ থাকে, সেক্ষেত্রে আদি বেগ আর শেষ বেগ যোগ করে 2 দ্বারা ভাগ করলে গড় বেগ পাবো। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার দূরত্ব এস ইকুয়াল ভি গুণন টি, এটার মাধ্যমে ইজিলি নির্ণয় করতে পারবে। কি ধরনের অঙ্ক থাকতে পারে দেখো, গাড়িটির প্রথম 32 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। প্রথম 32 সেকেন্ডে কত দূরত্ব গেছে। তো প্রথম 32 সেকেন্ডে দূরত্ব নির্ণয় করতে হলে আমরা জানি দূরত্বর প্রতীক হচ্ছে এস। এস ইকুয়াল, তাহলে এখানে কি সূত্র আছে, এস এর দেখো ইউ প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রটা আছে। তারপর তোমার ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, এটাও সূত্র আছে। তো আমাদের এখন দেখতে হবে উদ্দীপকে কি দেয়া আছে। এস নির্ণয়ের সূত্র কিন্তু আবার আরেকটা আছে, এই দেখো এস ইকুয়াল টি, ওটা লিখে নিয়ে এস ইকুয়াল ভি গুণন টি, এটাও সূত্র আছে, এস ইকুয়াল এই গড় বেগ গুণন টি। তো এস নির্ণয়ের সূত্র একটা, এইখান থেকেও এস নির্ণয় করতে পারবে। এই সমীকরণটা তোমরা যদি ক্যালকুলেশন করো এস এর মান নির্ণয় করতে পারবে। তারপর এইখান থেকেও এস এর মান নির্ণয় করা যাবে। তো তিনটা সূত্র আছে, তো কনফিউশন যে কোন সূত্র প্রয়োগ করব, তো আমরা এখানে ফাইন্ড আউট করবো যে এখানে কোন বিষয়গুলো দেওয়া আছে, ওইটা আমরা রাফে 1 মিনিটে ফাইন্ড আউট করে নেবো, তারপর দেখবো কোন সূত্র প্রয়োগ হয়। তো দেখি এখানে কি আছে, 32 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। তো 32 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হলে এইখানে তোমার হচ্ছে দেখো সময় দেওয়া আছে 0 সেকেন্ড, 8 সেকেন্ড, 16 সেকেন্ড, 24 সেকেন্ড এবং 32 সেকেন্ড। এই 32 সেকেন্ডে মানে এইখান থেকে এই পর্যন্ত সময়ে অতিক্রান্ত দূরত্বটা কত। তো এইখান থেকে দূরত্ব নির্ণয় করতে হলে কি দেয়া আছে, বেগ দেয়া আছে। 0 সেকেন্ডে 0 বেগ মিটার পার সেকেন্ড, 8 সেকেন্ডে 16 সেকেন্ডে 24 সেকেন্ড এবং 32 সেকেন্ডে বেগ দেয়া আছে। তো দেখো এইখানে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করো, এখানে তোমার কি কি বিষয়গুলো দেয়া আছে। এইখানে দেখো তোমার হচ্ছে 16, 24, 32, এই তিনটা সময় কিন্তু বেগ একই অর্থাৎ সমবেগ। সমবেগ মানে কি, এই যে এইটা সমবেগের জন্য আমরা এই সূত্রটা ডাইরেক্ট প্রয়োগ করতে পারি, এস ইকুয়াল ভি গুণন টি। যদি আমি তো আগে বলছি সমবেগ বা গড় বেগ, যেটা আর কি এভারেজ বেগ বা সমবেগ একই জিনিস। তো এই যে সমবেগ একই হারে বেগ থাকলে ভি গুণন টি অর্থাৎ সমবেগ গুণন টি করে আমরা দূরত্ব নির্ণয় করতে পারবো। তাহলে এইখানে দেখো আমাদের সময় কত আছে, এই যে যেটা একই ঘটনা ঘটছে, একই বেগ, এই 16 থেকে 32 সেকেন্ডে এই ঘটনা ঘটছে এবং এখানে একই বেগ 8। তাহলে আমরা এই 16 থেকে 32 সেকেন্ডের বেগ অনায়াসে নির্ণয় করতে পারি কিন্তু ভি গুণন টি, অর্থাৎ ভি হচ্ছে 8 আর টি হচ্ছে কত, 16 থেকে 32, 16। তাহলে আমাদের এই বেগটা 16 থেকে 32 সেকেন্ডের বেগ নির্ণয় হবে। কিন্তু প্রশ্ন আছে প্রথম তোমার হচ্ছে কি প্রথম 32 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো প্রথম 32 সেকেন্ডে যদি অতিক্রান্ত নির্ণয় করি, আমি শেষে 16 সেকেন্ডে নির্ণয় করলাম। এখন কি করব, এই প্রথম 16 সেকেন্ডের মধ্যে কি ঘটনা আছে দেখি। প্রথম সেকেন্ডে দেখো 16 সেকেন্ডে বেগের সাথে সময়ের ডিফারেন্স আছে 0, 4, 8।
তাহলে এখানে বেগটা বিভিন্ন ভাবে আছে, তাহলে আমরা এখানে ইচ্ছা করলে গড় বেগ এখানেও নির্ণয় অনায়াসেই প্রথম 16 সেকেন্ডেরও বেগ নির্ণয় করতে পারি। তোমার হচ্ছে তাহলে এখানে এই যে এস ইকুয়াল ভি গুণন টি, এই সূত্র এখানে প্রয়োগ করতে পারি। তো এখন দেখো সমাধানটা কিভাবে করি। এখানে বলছে কি গাড়িটির প্রথম 32 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো গাড়িটির প্রথম 32 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যেটা আমি বললাম, এটা আমরা এখন ফাইনালি, এটা তোমাকে ভাবতে হবে কিন্তু অঙ্ক স্টার্ট করার আগে ভালোভাবে পর্যবেক্ষণ করার পর তারপর তোমার অঙ্কের সমাধানে যেতে হবে। তো এখন আমরা 0 থেকে 16 সেকেন্ডের প্রথমে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করি, কারণ এখানে বেগের ভিন্নতা আর এখানে একই বেগ, দুই স্টেজে নির্ণয় করে যোগ করে দেবো। তো প্রথম 16 সেকেন্ডের ক্ষেত্রে কি আছে দেখো, গাড়িটির প্রথম 16 সেকেন্ডের ক্ষেত্রে ইউ ইকুয়াল কত, 0। তারপর তোমার হচ্ছে ভি মানে প্রথম 16 সেকেন্ডের 0 সেকেন্ডের বেগ হচ্ছে 0, আর প্রথম 16 সেকেন্ড মানে 16 সেকেন্ডেই এইটার বেগ কত, 8। এককটাও লিখতে পারো মিটার পার সেকেন্ড, এটাও মিটার পার সেকেন্ড। আর এখানে টি কত, এইখানে তোমার টি আছে হচ্ছে 0 থেকে 16 সেকেন্ড, তাহলে টোটালি 16 সেকেন্ড। আচ্ছা, তো এখন আমরা এটার অতএব গড় বেগ ইকুয়াল কি আদি বেগ যোগ শেষ বেগ ডিভাইড বাই 2। তাহলে এটা কত, 0 যোগ শেষ বেগ কত আছে 8 ডিভাইড বাই কত 2, তাহলে কত হলো এটা 8 ডিভাইড বাই 2 ইকুয়াল 4 মিটার পার সেকেন্ড। তো এভারেজ বেগটা পেলাম কত, 4 মিটার পার সেকেন্ড। তাহলে এখন এইটা দূরত্ব নির্ণয় করি। অর্থাৎ প্রথম 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যে এস ইকুয়াল ভি গুণন টি। এখানে তোমার যখন এস এর এই সূত্র প্রয়োগ করব তখন আলটিমেটলি এটা হবে কি সমবেগ বা গড় বেগ। এটার উপরে এই বার চিহ্ন দিলেও হবে, না দিলেও হবে। তো এটা এখন ভি কত, এখানে সমবেগ হচ্ছে 4 বা গড় বেগ হচ্ছে 4 গুণন টি, সময় কত 16। এত কি এই যখনই অঙ্কগুলা লিখবে সূত্র থেকে যখনই এই অঙ্কে আসবে তখনই একক লিখবে এত মিটার পার সেকেন্ড। তাহলে এটা কত 64 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথম 16 সেকেন্ডে গাড়িটির প্রথম 16 সেকেন্ডের ক্ষেত্রে এস অতিক্রান্ত দূরত্ব পেলাম 64 মিটার পার সেকেন্ড। এখন পরবর্তী 16 সেকেন্ডের ক্ষেত্রে কি আসে দেখো, পরবর্তী 16 সেকেন্ডের ক্ষেত্রে এটা তোমার ভি, এই ভি মানে হচ্ছে কি, এই ভি মানে হচ্ছে সমবেগ, এটা হচ্ছে সমবেগ, ভি ইকুয়াল 8 মিটার পার সেকেন্ড। তারপর তোমার টাইম টি কত 16 সেকেন্ড। অতএব এস ইকুয়াল কি এই ভি গুণন টি, তাহলে 8 গুণন 16 এত মিটার পার সেকেন্ড। 8 ষোলো কত হয়, 16 10 160, সেখান থেকে আরো 32 বিয়োগ 128 মিটার পার সেকেন্ড। অতএব প্রথম 32 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল এই যে তোমার 64 যোগ 128 এত মিটার ইকুয়াল কত 814 8 4 12 2 হাতে 1 2 3 6 3 9 1 193 মিটার। তাহলে দেখো আমরা কত সহজে কিন্তু এই ডিস্টেন্সটা নির্ণয় করলাম। এখানে তোমার প্রশ্নটা বুঝলাম যে কিভাবে আছে। ফিজিক্সের যত অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায় কিন্তু দেখবে তোমার মানে সলিউশন খুব সহজ, কিন্তু ওই জিনিসটা ফাইন্ড আউট করাই হচ্ছে তোমার দক্ষতার পরিচয়। জিনিসটা যদি খুব সূক্ষ্মভাবে একটা ডায়াগ্রাম তৈরি করতে পারো, দেখবে যে ইজিলি 2 থেকে 3 ধরনের সূত্রের মাধ্যমে সমস্ত অঙ্ক কমপ্লিট। তো এইভাবে ফাইন্ড আউট করে সূত্র প্রয়োগ করবে। আচ্ছা, এরপরে আমরা এই খ নম্বরে যাই। খ
খ নম্বরে কি আছে দেখো, উদ্দীপকের তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করো এবং বিভিন্ন অংশের বেগের প্রকৃতি বিশ্লেষণ করো। তোমার লেখচিত্র অঙ্কন করতে হবে আর বেগের প্রকৃতিটা বিশ্লেষণ করতে হবে, মানে এখানে কি ঘটনা ঘটছে এই ঘটনাটা ব্যাখ্যা করতে হবে। তো আমি তো গ্রাফ পেপার না দিয়ে এমনি জাস্ট তোমাদের দেখা দিচ্ছি যে গ্রাফ পেপারে কিভাবে নির্ণয় করবে। মনে করো এখানে গ্রাফ পেপারে তো তোমার থাকে এক্স অক্ষ আর হচ্ছে এটা ওয়াই অক্ষ। তো আমরা এখানে সময় লিখবো। তো সময়টা কিভাবে, প্রথমটা স্বাভাবিকভাবে 0, তারপর কত আছে সময় 8, তারপর তোমার 16, 24, তারপরে আছে 32, তোমার হচ্ছে 40, 40 আর কি, এবং 48। আর এইখানে ধরো যে বেগ 0, তারপরে ধরো যে 4 করে ডিস্টেন্স আছে, এটা 4, তাহলে এটা যদি 4 হয় এটাও 4, এটা হবে 8, তারপরে এটা যদি 8 হয় 0 থেকে 8, তারপরে আমাদের আর কত দরকার, 4 আর 0 দরকার। তো আমাদের এই পর্যন্ত নিলেই হবে। বেগ 8 মিটার পার সেকেন্ডের উপর কোথাও আসেনি, সর্বোচ্চ 8 মিটার পার সেকেন্ড। তো এখন আমরা যদি গ্রাফ পেপার অঙ্কন করি, মানে লেখচিত্র অঙ্কন করতে যাই, 0 সেকেন্ডে বেগ তো 0ই। তো এইখানে আরেকটা বিষয় আছে দেখো, এই প্রথম 16 সেকেন্ডের ঘটনাটা কি, বেগের কিন্তু বৃদ্ধি হচ্ছে। বেগ বৃদ্ধি মানে কি, ত্বরণ ঘটছে। তাহলে আমাদের ত্বরণটা ফাইন্ড আউট করে নিতে হবে। আমরা আমি শুধু তোমাদের গ্রাফটা মোটামুটি বোঝা দিচ্ছি, কিন্তু কমপ্লিট অ্যান্সার করতে হলে তোমাদের ত্বরণটাও নির্ণয় করতে হবে। ত্বরণ কিভাবে নির্ণয় করবে, এটা গ্রাফের আগেই নির্ণয় করবে। এটা প্রথম 16 সেকেন্ডের ক্ষেত্রে, তোমার হচ্ছে এ ইকুয়াল, ত্বরণের সূত্র কি, ইউ প্লাস ভি, সরি শেষ বেগ মাইনাস আদি বেগ, ভি মাইনাস ইউ ডিভাইড বাই মোট সময়। ভি কত প্রথম 16 সেকেন্ডে, তোমার হচ্ছে 8 মাইনাস কত 0 ডিভাইড বাই সময় কত 16 সেকেন্ড। তাহলে 8 থেকে 0, 8 ডিভাইড বাই 16 কত হবে, এটা হাফ, অর্থাৎ 0.5। ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই জায়গায় কিন্তু তোমার 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ ঘটছে, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে বেগ বৃদ্ধি পাচ্ছে কত, 0.5 মিটার প্রত্যেক সেকেন্ডে বেগ বৃদ্ধি পাচ্ছে। তো এটা যদি বেগ বৃদ্ধি পায়, এটাই ত্বরণ। তাহলে এই হারে ত্বরণটা তোমার এখানে। এবং আরেকটা বিষয় দেখো কি, এখানে 0, 4, 8 বেগের বৃদ্ধির হারটা কিন্তু একই আছে। তাহলে এটা হচ্ছে সুষম ত্বরণ, অর্থাৎ ত্বরণের কোনো ডিফারেন্স নাই, সুষম ত্বরণ। তাহলে সুষম ত্বরণে যখন কোনো কিছুর বেগ বৃদ্ধি পায়, সেটা একই লেভেলে কিন্তু বেগটা বৃদ্ধি পাবে। কেমন ভাবে এখন গ্রাফে লিখবো, তাহলে 0 থেকে কত দূর পর্যন্ত, এটা 16 সেকেন্ড পর্যন্ত, এই যে এই সেকেন্ড পর্যন্ত। তো গ্রাফে তো এরকম অনেক রেখাংশ থাকে, সাপোজ এরকম রেখাংশ থাকে, এর মাঝেও রেখাংশ থাকে। তো 16 থেকে 16 সেকেন্ড, এইটা একদম স্ট্রেট, এটা হচ্ছে তোমার স্ট্রেট হবে এটা, কারণ এটা সুষম ত্বরণে বেগ ইনক্রিজ হয়েছে। সুষম ত্বরণ হলে স্ট্রেট হবে। হয় কত হয়েছে বেগ, এখানে 8, এই দেখো 8, এটা হচ্ছে বেগ। এই সাইডে লিখতে হবে বেগ, এই সাইডে বেগ, ওয়াই অক্ষ বরাবর বেগ, এবং এই এক্স অক্ষ বরাবর কি সময়। তাহলে এইখান থেকে আমরা দেখো এই জিনিসটা কিন্তু গ্রাফে আমরা সুন্দরভাবে উপস্থাপন করলাম, যে 0 থেকে তোমার 16 সেকেন্ড, 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার যে ত্বরণ ঘটছে, এইভাবে বেগটা গেছে কত 8 মিটার পার সেকেন্ড। তারপর কি ঘটনা ঘটছে, 16 থেকে 32 সেকেন্ডে দেখো একই বেগ, এখানে কিন্তু আর ত্বরণ ঘটেনি। ত্বরণ ঘটলে তো বেগের ইনক্রিজ হতো, তো এখানে একই বেগ, অর্থাৎ একই ত্বরণ 0.5, তারপর আর ত্বরণ ঘটেনি, তখন সমবেগে গেছে। তার মানে এটার আর বেগের পরিবর্তন হবে না। এটা কত দূর, এই 32 পর্যন্ত। তাহলে এইটা তোমার এইভাবে গেছে, এইভাবে রেখাংশটা দিতে হবে। এখানে একই বেগ, এই 8 মিটার পার সেকেন্ড, 16 থেকে 32, 32 থেকে কি হয়েছে, 32 থেকে 48। এইখানে আবার তোমার হচ্ছে দেখো 32 থেকে 48 এইটুকুর ঘটনা কি ঘটছে, এখানে 8 এবং শেষ বেগ হয়েছে 0। তাহলে এখানেও ত্বরণ ঘটছে, অর্থাৎ ত্বরণের বিপরীত মন্দন ঘটছে। ত্বরণ মন্দন একই জিনিস, মন্দন হচ্ছে বেগ মাইনাস ডিক্রিজ এবং ত্বরণ হচ্ছে ইনক্রিজ। তো এখানে দেখো 840, সহজেই বুঝতে পারছি কি বেগ ডিক্রিজ। তাহলে কত, শেষ বেগ হচ্ছে 0। আর এইখানকার আদি বেগ কত ছিল, এখানকার আদি বেগ হচ্ছে তোমার কত 32তম সেকেন্ডে 8। তাহলে এই ক্ষেত্রে তাহলে এটা আগে লিখিনি। আবার পরবর্তী আবার 16 থেকে 32 সেকেন্ডে
এর ক্ষেত্রে এর ক্ষেত্রে তোমার হচ্ছে এটাকে ত্বরণও লিখতে পারো, মন্দনও লিখতে পারো। তো মন্দন লেখাই বেটার। এখানে মন্দন লিখে আমরা যেহেতু স্পষ্ট দেখতে পাচ্ছি মন্দন, জিরো মাইনাস কত 8 সময় 16 সেকেন্ড, মাইনাস 8 ডিভাইড বাই 16, তাহলে মাইনাস 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো মন্দনের মান যখন লিখতে যাবে তখন পজিটিভ আকারে, মন্দন মানে বিষয়টা হচ্ছে বেগ যখন মাইনাস ঘটবে তো তাহলে স্বাভাবিকভাবে তার ঋণাত্মক চিহ্ন আসবে, কিন্তু অ্যান্সার লিখবে মন্দন কত 0.5 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? তাহলে আমাদের মন্দনের যদি আমরা বলি যে মন্দন কত, এক্ষেত্রে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন। তো এখন এই যে 0.5 এটা মন্দন ঘটছে, এটাও কিন্তু 840, দেখো 4 করে বেগ মাইনাস হয়েছে, এখানে 8 তারপর 4 তারপর 0, তার মানে এটা সুষম মন্দন। তাহলে সুষম মন্দন হলে এই পর্যন্ত আবার স্ট্রেট ভাবে বেগ মাইনাস হচ্ছে। এই হলো তোমার লেখচিত্রের সাহায্যে তোমার বেগের প্রকৃতিটা বিশ্লেষণ। তো যেগুলো ভাষায় বর্ণনা করলাম, আর এই যে ক্যালকুলেশনটা দেখাই দেবে আর এইভাবে বর্ণনা করবে, একদম ইজি। দেখো, তো আশা করি বুঝতে পারছো। তো পরবর্তী অঙ্কে যাই এবার। আচ্ছা, তো এখন আমরা এই দ্বিতীয় অঙ্কে যাই। দেখো দ্বিতীয় অঙ্কটা কি আছে, একটা বস্তু এ কে 120 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো, মানে 120 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো। একই সময়ে অপর একটি বস্তু বি কে 19.6 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। তাহলে 1.8 সেকেন্ড পরে এ বস্তুটির বেগ নির্ণয় করতে হবে। তো এখানে প্রথমে আসতেছে যে বেগ নির্ণয় করবে কত সময়, টি দেওয়া আছে, দেখো 1.8 সেকেন্ড পরে, তার মানে 1.8 সেকেন্ড, এটা হচ্ছে টি। তাহলে বেগ নির্ণয় করতে হবে, বেগ হচ্ছে ভি নির্ণয় করতে হবে। তো এখানে ভি ইকুয়াল কি আমরা জানি ইউ প্লাস এ টি। ইউ কি আছে এখানে, এখানে দেখো একটা বস্তু একে 120 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো। 120 মিটার উঁচু থেকে যদি ফেলে দেওয়া হয় কোনো কিছু, তাহলে এর হচ্ছে আদি বেগটা কত, আর হচ্ছে সময় দেওয়া আছে, ইউ আছে এবং সময় দেওয়া আছে, আর 120 মিটার উঁচু, এটার হাইট দেওয়া আছে 120 মিটার। তো এইখানে তোমার হচ্ছে তাহলে শেষ বেগ কিন্তু 120 মিটার উঁচু হলেও বিষয়টা আমাদের নির্ণয় করতে হবে টোটালি না, ভূপৃষ্ঠ পর্যন্ত না, 1.8 সেকেন্ড পর্যন্ত। তাহলে আমরা এখানে বিষয়টা কেমন পাবো, ধরো যে এরকম একটা বস্তু, এটা ভূপৃষ্ঠ, এটা হচ্ছে ইউ ইকুয়াল কত 0, আর এটা হচ্ছে 1.8 সেকেন্ড, এই টোটাল ডিস্টেন্স হচ্ছে 120 মিটার। তো টোটাল ডিস্টেন্স হচ্ছে তোমার 120 মিটার। তাহলে এই যে এইখানে তোমার হচ্ছে 1.8 সেকেন্ড, 1.8 সেকেন্ড। তো 1.8 সেকেন্ডে এটা কত দূরে আসবে, ভি মানে এর বেগটা, ইউটা হচ্ছে 0, এখান থেকে স্টার্ট হয়ে 1.8 সেকেন্ড পরে এর ইয়েটা কত হবে, বেগটা কত হবে। তো এইখানে আমরা আগে এটা ডায়াগ্রাম করে নেবো যে এর মধ্যে কি আছে, ইউ আদি বেগ আছে, আর এক্ষেত্রে যে আমরা সূত্র লিখেছিলাম এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি, যখন ভূপৃষ্ঠের ক্ষেত্রে হবে, ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে বা নিম্নে এই ধরনের ঘটনার ক্ষেত্রে তখন ব্যবহার করতে হবে জি, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ জি, জি যার মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা অলওয়েজ টাইম খেয়াল রাখবে যে ভূপৃষ্ঠের ক্ষেত্রে জি হচ্ছে 9.8। তাহলে এইখানে তোমার হচ্ছে যদি এটা হয় তাহলে আমরা কি করব, এখানে জিও আছে, দেখো এটা ভূপৃষ্ঠ থেকে, তাহলে ইউ আছে এবং এর মধ্যে জি আছে এবং টি আছে। তো এখন এই ইউ জি এবং টি দিয়ে আমরা এস কিভাবে নির্ণয় করতে পারি, এস নির্ণয় কি দেওয়া আছে এখানে, তোমার বেগ নির্ণয় করো, সরি তাহলে ভি নির্ণয় করতে হবে, ভি। তাহলে ইউ এই কটা বিষয় দিয়ে ভি নির্ণয় করব। তো ভি এই কটা বিষয় দিয়ে ভি কিভাবে নির্ণয় করতে পারি, আদি বেগ 0 আর শেষ বেগ নির্ণয় করতে হবে, আর হচ্ছে ইউ এবং টি আছে, অর্থাৎ ভি ইকুয়াল এখানে ইউ প্লাস ওইখানে লিখছিলাম এটি, এটা হচ্ছে সমতলে, আর যখন ভূপৃষ্ঠের ক্ষেত্রে হবে তখন কি লিখবো, এটা তখন লিখবো জিটি। তো দেখো তাহলে আমরা শেষ বেগ পেয়ে গেলাম ভি ইকুয়াল ইউ প্লাস জিটি। তো আমরা এই সূত্র ডাইরেক্ট এখন অ্যাপ্লাই করি। তো এখন যদি এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করি
অনায়াসে আমরা ভি নির্ণয় করতে পারবো। তো এই ক্ষেত্রে কিভাবে লিখবো, 2 নম্বরের ক 1.8 সেকেন্ড পরে এ বস্তুটির বেগ নির্ণয় করো। তো এইখানে দেওয়া আছে কি এ বস্তুটির ক্ষেত্রে কি দেওয়া আছে, ইউ ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড, তারপর জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, টি ইকুয়াল 1.8 সেকেন্ড। অতএব শেষ বেগ এই তোমার 1.8 পর যে বেগ এটা হচ্ছে শেষ বেগ ভি, এটা হচ্ছে শেষ বেগ ভি ইকুয়াল ইউ প্লাস জিটি। ইউ কত 0, জি এর মান 9.8, টি এর মান 1.8। এটা ভি হচ্ছে কি এত মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে তোমার কি শেষ বেগ ভি। তাহলে এটা কত আসে, 0 তো 0ই হয়, শুধু আমাদের এই মানটুকু দরকার, এটা প্লাস মান 9.8 গুণন 1.8, সহজ হিসাব 9.8 গুণন 1.8 ইকুয়াল 17.64 74 এত মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে প্রথম 1.8 সেকেন্ড পরে এই বস্তুটির বেগ হবে 17.64 মিটার। তো বুঝতে পারছো আশা করি যে কত সহজে, শুধু এখানে কি করলাম ফাইন্ড আউটের বিষয়টাই উল্লেখযোগ্য। এটা তোমাকে ভালো করে বুঝতে হবে যে 120 মিটার উঁচু আর এখানে ত্বরণ আছে, টি দিয়ে আছে শেষ বেগ, তাহলে এই কটার মধ্যে সূত্র কোনটা এইটা ফাইন্ড আউট করা হচ্ছে তোমার প্রথম কাজ। এরপরে কি বিষয় আছে, এরপরে দেখো কি বিষয় আছে, ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কি, গাণিতিকভাবে বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। কি আছে ঘটনা, এ কে 120 মিটার উঁচু থেকে ছেড়ে দিছে আর কি 120 মিটার। এটা চিত্রটা কেমন হবে, এই 120 মিটার উপর থেকে একে ছেড়ে দিছে, আর একই সময় বি কে আরেকটা বস্তু বি কে, এটা হচ্ছে এ এর ক্ষেত্রে, আর বি এর ক্ষেত্রে কি হয়েছে এখান থেকে নিক্ষেপ করা হয়েছে উপরের দিকে, যার 19.6 মিটার পার সেকেন্ড বেগে যখন নিক্ষেপ করা হবে তখন ওইটা হচ্ছে আদি বেগ। তাহলে এর এই বি এর ইউ কত 19 তোমার হচ্ছে 19.6 বেগে এটাকে নিক্ষেপ করা হলো। তাহলে এটাও কিন্তু এখানে আমাদের ডিস্টেন্স নির্ণয় করার ক্ষেত্রে জি লাগবে কাজে, যেহেতু ভূপৃষ্ঠ সংক্রান্ত। তো এখন এটাকে 19.6 মিটার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। প্রশ্ন হচ্ছে ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কিনা, অর্থাৎ এর ভূমিতে পড়ার যে টাইম, মানে ভূমিতে পড়ার যে টাইম, এটা হচ্ছে ভূমি ছাড়া মিলিত হবে কিনা, এই ভূমি ছাড়া কোথাও এরা মিলিত হবে কিনা এটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা সাপোজ যদি ভূমি ছাড়া মিলিত হয়, মনে করি যে এক্স স্থানে বস্তুদ্বয় মিলিত হবে, এক্স স্থানে যে কোনো একটা স্থান সাপোজ মনে করো এই জায়গায় দিলাম, এই জায়গাটা হচ্ছে এক্স স্থান, এক্স স্থানে বস্তুদ্বয় যে কন্ডিশনে আছে, একটা হচ্ছে 120 মিটার উপর থেকে শূন্য আদিবেগ নিক্ষেপ করা হলো, ছেড়ে দেওয়া হলো, আর একটা 19.6 মিটার পার সেকেন্ড থেকে উপরের দিকে নিক্ষেপ করা হলো। এখন এই দুইটা তোমার হচ্ছে ভূমি ছাড়া অন্য কোথাও মিলিত হবে কিনা এটা নির্ণয় করতে হবে। তো যদি মিলিত হয় মনে করি এক্স তম স্থানে, এইখানে তো শূন্যেই তো কোথাও মিলিত হবে, সাপোজ এক্স স্থানে টি সময়ে, এটাতে টি সময়ে মিলিত হবে সাপোজ। তো এটা লিখে নি, মনে করি এ ও বি বস্তুদ্বয় এক্স স্থানে টি সময় পর মিলিত হবে। আচ্ছা, তাহলে এইটা এখন এই টি সময়ে এটার ক্ষেত্রে তাহলে এখন দেখো কি ইউ 0 আছে, জি এর মান দেওয়া আছে এবং টি দেওয়া আছে। তাহলে এইখান থেকে আমরা, এবং এই ডিস্টেন্সটা কত আছে, ডিস্টেন্স এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স তো 120 মিটার, তাহলে ভূমি থেকে এইটুকু এক্স মিটার উপরে, তাহলে এটার ডিস্টেন্স হচ্ছে 120 মাইনাস এক্স, এটা হচ্ছে এস ডিস্টেন্স, এস তারপর তোমার জি ইউ আর টি দেওয়া আছে।
তো এখান থেকে আমরা এই এস অতিক্রান্ত দূরত্বটা নির্ণয় করি, আর এর ক্ষেত্রেও ওইভাবে আমরা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। তো এইখানে প্রথমে দেখো এ বস্তুর ক্ষেত্রে, তো এটা এ বস্তুর ক্ষেত্রে ইউ ইকুয়াল কত 0, সি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর হচ্ছে তোমার এস ইকুয়াল 120 মাইনাস এক্স। অতএব আমরা জানি কি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এস ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো আমরা এখন নির্ণয় করি ইউ হচ্ছে 0 গুণন টি যোগ হাফ ইন্টু 9.8 গুণন টি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 0, এখান থেকে প্লাস মান এটা থাকতেছে, এটা ক্যালকুলেশন করলে কত হয় 9.8 ডিভাইড বাই 2 4.9 আসে, 4.9 টি স্কোয়ার। এইখানে এস দ্বিতীয় লাইনে আমরা কি লিখবো, এসটা কত আছে এখানকার, এই যে 120 মাইনাস এক্স। আচ্ছা, এই গেল প্রথম কন্ডিশন। এবং এই বি বস্তুর ক্ষেত্রে কি আছে, বি বস্তুর ক্ষেত্রে ইউ হচ্ছে এত, ডিস্টেন্স হচ্ছে এক্স, এখান থেকে এক্স উচ্চতায়, এর টোটাল ডিস্টেন্স এক্স, আর এটার টাইম ও টি, আর জি এর মান কত উঠতে গেলে মাইনাস 9.8। তো এর এস নির্ণয় করবো কিভাবে, অতএব এস ইকুয়াল টু, এটা তোমার এসটা নির্ণয় যদি করতে যাই তাহলে ইউ টি ডিস্টেন্স হচ্ছে এক্স, তাহলে এস ইকুয়াল ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা ওইভাবে নির্ণয় করা যাবে, ইউ টি প্লাস হাফ জি টি স্কোয়ার। তবে এইখানে একটা বিষয়, তো তোমার যখন হাফ জি টি স্কোয়ার, এই যে প্লাস দিলাম, কিন্তু উঠতে গেলে কিন্তু এটা সূত্র দিতে হবে মাইনাস। তুমি যদি মাইনাস ব্যবহার করো যে এর মান প্লাসই ব্যবহার করতে পারবে, আর যদি এখানে প্লাস ব্যবহার করো যে এর মান তাহলে মাইনাস ব্যবহার করতে হবে। তো এক্ষেত্রে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার যদি এটা ব্যবহার করো তাহলে তোমার প্লাস মান ব্যবহার করবে, মাইনাস মান জি এর মান মাইনাস। তো এখানে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে কি ব্যবহার করবে, সূত্রের জন্য ডাইরেক্ট মাইনাস ব্যবহার করবে না হচ্ছে প্লাস মান ব্যবহার করে জি এর মান মাইনাস ব্যবহার করবে। তো যদি রুলস অনুসারে কিন্তু মাইনাসই ব্যবহার করা উচিত, যেহেতু এটা উর্ধে যাচ্ছে তাহলে এটা মাইনাস মান ব্যবহার করলাম। এস কত এক্স, ইউ কত 19.6 গুণন হচ্ছে টি মাইনাস হাফ ইন্টু, এই যে মাইনাস মান ব্যবহার করছে তাহলে এটা আমরা প্লাস 9.8 নিলাম টি স্কোয়ার, বা এক্স ইকুয়াল কত 19.6 টি মাইনাস এটা ক্যালকুলেশন করলে 4.9 টি স্কোয়ার। আচ্ছা, এখন এই দুইটা সমীকরণ থেকে আমরা কি করব, ক্যালকুলেশন করে আচ্ছা, তো এখানে আমরা এখন দুইটা সমীকরণ পেলাম। এখন এই দুইটা সমীকরণ থেকে আমরা টি এর মানটা নির্ণয় করি। এই সময়টা এইরকম জায়গায় যদি মিলিত হয় তাহলে সেই সময়টা কত। এখন এই যে দুইটা সমীকরণ, এই দুইটা সমীকরণ কি করব, দেখা যাচ্ছে মাইনাস এক্স আছে আর এখানে প্লাস এক্স আছে। তো আমরা যদি এটা সমীকরণ দুটো যোগ করি তাহলে এই প্লাস এক্স মাইনাস এক্স কি হচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে। আর এটা যদি ভ্যানিশ হয় তাহলে কি থাকে, যেটা থাকে এটা নির্ণয় করি। তো সমীকরণ 1 যোগ 2 হতে পাই সমীকরণ 1 যোগ 2 হতে পাই
সমীকরণ 1 যোগ 2 হতে পাই সমীকরণ 1 আর 2 যোগ করলে আমরা দেখতে পাচ্ছি -x + x, তাহলে এটা থাকে 120, তারপর এইবার 4.9t স্কয়ার 4.9t স্কয়ার প্লাস মাইনাস এটাও ভ্যানিশ, এইবার থাকে 19.6t, অতএব t ইকুয়াল কত, এইটা ডিভাইড বাই এইটা, এত সেকেন্ড, কারণ এটা নির্ণয় করি কত আসে 120 120 ডিভাইড বাই 19.6 ইকুয়াল হচ্ছে 6.1224, তাহলে আমরা 6.12 ইউজ করতে পারি এত সেকেন্ড। তো এত সেকেন্ড, এখন এই টি এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসাই। সাপোজ টি এর মান যদি একে বসাই, টি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই টি এর মান যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে কি পাই, এই যে এইটা আছে 120 মাইনাস x ইকুয়াল 4.9 ইন্টু 6.12 কি আছে এটা টি স্কয়ার 4.9 টি স্কয়ার। তাহলে এইখান থেকে আমরা এখন এই x এর মানটা নির্ণয় করব। তো এটা আমরা কি করি, এই লাইন আবার এইভাবে রাখি 4.9 গুণন এইটার বর্গ, তো এটার বর্গ কত আসে, বর্গটা আগে নির্ণয় করি 6.12 পাওয়ার কত 2 ইকুয়াল হচ্ছে 37.4544 ইন্টু কত 4.9 ইন্টু 4.9 ইকুয়াল 183.526, অর্থাৎ 523 বা 53। তো এর ইকুয়াল হচ্ছে 183.526। তো 526 মানে 526, 6 এর জন্য এখানে 3 নেব। এখন এই -x ইকুয়াল হচ্ছে তোমার 183.53 মাইনাস 120 বা -x ইকুয়াল, এটার থেকে এখন কি করব, এটা বিয়োগ করব 183.53 মাইনাস 120 ইকুয়াল কত আছে 63.53। অতএব x টা উভয় সাইডে মাইনাস দ্বারা গুণ করলে অতএব x ইকুয়াল এইবার চলে আসছে -63.53। তাহলে দেখো এই স্থানটা আমরা যেটা আনুমানিক স্থান ধরছিলাম ওইটা দূরত্ব হচ্ছে মাইনাস হয়ে গেছে, অর্থাৎ এটা প্রশ্ন ছিল তোমার হচ্ছে তাহলে ভূপৃষ্ঠের উপরে কোথাও এটা মিলিত হওয়ার সম্ভাবনা নাই, দূরত্ব যেহেতু মাইনাস। তাহলে আমরা এই যে তোমার হচ্ছে ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কি, গাণিতিকভাবে বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। তাহলে এটা ভূমি ছাড়া মিলিত হওয়ার কোনো সম্ভাবনাই নাই, যেহেতু এটা ডিস্টেন্স হচ্ছে মাইনাস। মাইনাস মানে কি, প্রথমে তোমার এখানে 120 মিটার হাইট, এইখানে আসে 0, তারপরেও দেখো সময় এর ঘটনা কিন্তু মিলিত হওয়ার সময় নাই, মানে মাইনাস মানে আরো নিচের দিকে, তো এই কিন্তু মিলিত হওয়ার কোনো সম্ভাবনাই নাই। অতএব গাণিতিকভাবে যেহেতু দূরত্ব হচ্ছে মাইনাস ঋণাত্মক, অতএব এরা ভূমি ছাড়া কখনো মিলিত হবে না, ভূমিতে মিলিত হতে পারবে না। তো আশা করি বুঝতে পারছো যে কিভাবে তোমার ডায়াগ্রামের সাহায্যে দেখতে হবে যে আমার এখানে কি দরকার, সেটার জন্য কি কি তথ্যগুলো আছে এবং এই তথ্যগুলো কোন সূত্রের মাধ্যমে প্রকাশ করা যায়, তারপর সঠিকভাবে ক্যালকুলেশন করতে হবে। এই হচ্ছে ফিজিক্সের অঙ্কের মূল কাজ। তো এখন এই পরের অঙ্কে যাই। দেখো 3 নম্বর অঙ্ক, 10 গ্রাম ভর বিশিষ্ট একটা বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে ABC 3টি তক্তা যাদের পুরুত্ব যথাক্রমে 2, 3, 4 সেন্টিমিটার, এদের সমষ্টির 1/3 অংশ প্রবেশ করে বেগ অর্ধেক হয়ে গেল। বিষয়টা কেমন, 10 গ্রাম ভর বিশিষ্ট একটা বুলেট যার ভর হচ্ছে কত 10 গ্রাম ভর। তাহলে আমরা জানি এই অঙ্ক করতে হলে গ্রামকে কিলোগ্রাম করতে হয়, এটা ফার্স্টে খেয়াল রাখবে, এটাকে কিলোগ্রাম করতে হবে, এইটুকু পড়ার সাথে সাথে বুঝতে হবে যে এটাকে কিলোগ্রাম করতে হবে। তাহলে এই 10 গ্রাম অর্থাৎ কিলোগ্রাম যেটা হয়
এত ভর বিশিষ্ট, ভর হচ্ছে এম, এত ভর বিশিষ্ট একটা বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে এবিসি তিনটি তক্তা যাদের পুরুত্ব যথাক্রমে 2, 3, 4 সেন্টিমিটার এদের সমষ্টির 1/3 অংশ প্রবেশ করে। তাহলে বিষয়টা কিরকম দেখো, তিনটা তক্তা সাপোজ এরকম, একটা, দুইটা এবং তিনটা, যাদের পুরুত্ব, তক্তাগুলোর পুরুত্ব কত, 2, 3, 4, 2, 3, 4, তাহলে এটা হচ্ছে পুরুত্ব। আর যে বুলেটটার ভর 10 গ্রাম, তাহলে 10 বুলেটের ভর এম ইকুয়াল কি 10 গ্রাম। তাহলে 10 গ্রাম এই বুলেটটা যখন কি করছে, একটা বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে, অর্থাৎ যখন এই প্রথম তক্তা আঘাত করছে এইখানে, এখানে তোমার ইউ হচ্ছে 300 মিটার, 300 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আদি বেগ। এই 300 মিটার পার সেকেন্ড বেগে যখন এটা গিয়েছে, যাওয়ার পর কি করছে, যাদের প্রতি যতক্ষণ এত সেন্টিমিটার এদের সমষ্টির 1/3 অংশ প্রবেশ করে। এদের সমষ্টি কত, 3 × 5 = 9। এটা কিন্তু তোমাদের মানসিকভাবে এভাবে প্রস্তুতি নিতে হবে, 9। তাহলে এর 1/3 অংশ, 9 এর 1/3 মানে কত, 3। তার মানে এটা হচ্ছে 2 আর এটা 3, তাহলে 3 ভাগের মোটামুটি এই পর্যন্ত আসছে, বুলেটটা এই পর্যন্ত আসছে। আসার পর কি হয়েছে, আসার পরে তোমার হচ্ছে প্রবেশ করে বেগ অর্ধেক হয়ে গেল। 300 মিটার সেকেন্ড ছিল, এই পর্যন্ত তক্তার মধ্যে দিয়ে আসার জন্য বেগটা অর্ধেক, অর্থাৎ 300 জায়গায় এখানে 150 মিটার, 150 মিটার পার সেকেন্ড হইল। এই হচ্ছে তোমার ঘটনা। এখন বাধা দানকারী বলের মান এফ ইকুয়াল কি, এফ ইকুয়াল এম এ, এম এ নির্ণয় করতে হবে, তাই না? তো এখন দেখো এই এম এ নির্ণয় করার জন্য আমার কি দরকার, এম তো বুলেটের ভর সহজে কিলোগ্রাম নির্ণয় করতে পারবে, এ ত্বরণ নির্ণয় করতে হবে, ত্বরণ মানে শেষ বেগ বিয়োগ আদি বেগ। তাহলে শেষ বেগ কত, এখানে 150 অর্ধেক হয়ে গেল, আর হচ্ছে এখানে হচ্ছে 300, ইজিলি ত্বরণ নির্ণয় করতে পারবে। যে বাধা দানকারী বলের মান নির্ণয় করো, তো আমরা ডাইরেক্ট লিখি। এখন এই ডায়াগ্রামের সাহায্যে আমাদের এইটুকু প্রয়োজন, এইটুকুর জন্য এইটা আছে, এটা নির্ণয় করতে হবে। তো এটা নির্ণয় করতে হবে, দেখাই যাচ্ছে। তো এ কিন্তু ডাইরেক্ট দেওয়া নাই, তাহলে আমরা এটা ডাইরেক্ট নির্ণয় করি। অঙ্ক করতে হলে অনেক সময় সমস্যা আসে, অনেকে এফ ইকুয়াল এম এ লেখে, এম এর পর কি করব এটা বুঝতে পারে না, এই জন্য আমাদের প্রয়োজন এখানে এ নির্ণয় করে নিতে হবে আগে। তাহলে এটা যদি আমরা নির্ণয় করি, এটা তাহলে এ ইকুয়াল কত, এ হচ্ছে তোমার এখানে বা উদ্দীপক অনুযায়ী এ কত, এ ইকুয়ালস ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, ভি হচ্ছে 150 মাইনাস 300 ডিভাইড বাই টি। এখানে কি সময় দেয়া আছে, সময় দেয়া নাই, বেগ অর্ধেক হয়ে গেল। বাধা দানকারী বলের মান, দেখো সময় দেয়া নাই, তো সময় যদি না দেয়া থাকে তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করতে পারবো, এই সূত্র প্রয়োগ করতে পারবো না। তাহলে আর ত্বরণের সূত্র কোথায় আছে, আদি বেগ দেওয়া আছে, এই ক্ষেত্রে উদ্দীপক অনুযায়ী ইউ ইকুয়াল কত, ইউ ইকুয়াল হচ্ছে তোমার 300 মিটার পার সেকেন্ড, তারপর ভি ইকুয়াল কত 150 মিটার পার সেকেন্ড, তারপর তোমার হচ্ছে আর কি দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে না, প্রবেশ করে বেগ অর্ধেক হয়ে গেল, এদের সমষ্টির 1/3 অংশ। এই দেখো ডিস্টেন্স কত, এস ইকুয়াল 2 + 3 + 4 ডিভাইড বাই এর 1/3 অংশ ডিভাইড বাই 3, 3 × 5 = 9 ডিভাইড বাই 3 ইকুয়াল 3 কি, এটা সেন্টিমিটার। তো সেন্টিমিটারকে কি করতে হবে, মিটার করতে হবে। মিটার করতে হলে 100 দ্বারা ভাগ করো, এত মিটার, দুইটা শূন্য, 0.2 ঘর বামে, এত মিটার, এটা দশমিক। আচ্ছা, তো এইখান থেকে আমরা এটা নির্ণয় করলাম কি কারণে, তোমার দেখতে হবে শেষ বেগ আছে, আদি বেগ আছে এবং এস আছে। এক্ষেত্রে ত্বরণের আরেকটা সূত্র আছে, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2as, মানে এখানে মন্দন ঘটছে, ওই জন্য আমরা মাইনাস সূত্রটা ব্যবহার করব। আর ত্বরণ ঘটলে প্লাস ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, তো স্পষ্ট এখানে মন্দন, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2as। তো আমরা অতএব কি, অতএব ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2as, এখান থেকে এর মানটা নির্ণয় করো। আমাদের যে এই এটা দরকার, তাহলে এই 2as টোটালটা এবার নিয়ে আসো, এই ইউ স্কোয়ার এবারই থাকলো, এটা এবার মাইনাস ভি স্কোয়ার, বা এ ইকুয়াল কি ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই 2a,
মান বসাও। এখানে আদি বেগ 300, 300 স্কোয়ার, ভি কত, শেষ বেগ 150 স্কোয়ার ডিভাইড বাই 2s, 2 গুণন কত 2s, এই s হচ্ছে 0.3। এটা এখন ইজি ক্যালকুলেশন করো, 300 বর্গ কত হবে, 300 বর্গ সম্ভবত 90,000, 300 পাওয়ার 2 90,000 মাইনাস 150 বর্গ, মাইনাস 150 বর্গ, আচ্ছা 150 বর্গটা আগে নির্ণয় করি। 150 বর্গ 22,500 ডিভাইড বাই 2 গুণন, এটা রেজাল্টটাও নির্ণয় করি। এটা কত হয় দেখো, ক্যালকুলেটর নির্ণয় করে ভালো। 0.03 গুণন 2 ইকুয়াল হচ্ছে 0.06। তাহলে এখন এটা বিয়োগ করি, 90,000 মাইনাস 22,500 ডিভাইড বাই 0.06 ইকুয়াল, আচ্ছা 90,000 মাইনাস 22,500 ইকুয়াল কত হয় 67,500 ডিভাইড বাই 0.06। এগারো 25 300, 11.25 এটা কি নির্ণয় করলাম এ, তাহলে এটা একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে 11,25,000 মিটার পার সেকেন্ড স্কোয়ারে এর মন্দন ঘটছে। মানে একটা বুলেট 300 মিটার স্পিডে গেছে, 1 সেকেন্ডে 300 মিটার যাবে এরকম স্পিডে, 1 সেকেন্ডে 300 মিটার মানে প্রায় 600 হাত এরকম স্পিড, 1 সেকেন্ডে 600 হাত অতিক্রম করবে, কিন্তু 3 সেকেন্ড যাওয়ার পর অর্ধেক বেগ হয়ে গেছে। তাহলে কত দ্রুত বেগ মাইনাস হয়েছে, সেটা মন্দন হচ্ছে 11,25,000 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে প্রত্যেক সেকেন্ডে এই 11,25,000 মিটার ত্বরণ মন্দন ঘটছে। এখন আমরা এই যে এফ ইকুয়াল এম এ নির্ণয় করি ইজিলি। অতএব এফ ইকুয়াল এম এ ইকুয়াল, এইখানে যে উদ্দীপক অনুযায়ী যেগুলো দেওয়া আছে এখানে এমটাও লিখে নাও। এম ইকুয়াল 10 গ্রাম ইকুয়াল 10 ডিভাইড বাই 1000 এত কিলোগ্রাম। তাহলে কি হবে, 3টা শূন্য, 3টা দশমিক 1 2 3, এইখানে দশমিক হবে, এত কিলোগ্রাম। তাহলে এম কত 0.010 গুণন এম কত 11,25,000, তাহলে 11,25,000 গুণন 0.010, তাহলে এই যে এখানে আছে গুণন 0.010 মানে 0.010 ইকুয়াল, আচ্ছা 11,25,000, 11,25,000 গুণন 0.010, 1125, 1125 এফ এর একক কে নিউটন, এত নিউটন। তাহলে তোমার বলের কত বল, বাধাদানকারী বল, যেটা 300 মিটার স্পিডের বুলেটকে কি করছে 150 মিটারে নিয়ে গেছে 3 সেন্টিমিটার ডিস্টেন্সে। তাহলে বলটা কত বল কাজ করছে, এখানে বল কাজ করছে 1125 নিউটন। তো এই গেল একটা অঙ্ক, এটা তোমাদের এসএসসি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, কিন্তু এসএসসি পরীক্ষায় এই টাইপের অঙ্ক আসে। তো পরের অঙ্কে যাই। বুলেটটি অবশিষ্ট পুরুত্ব ভেদ করতে পারবে কিনা গাণিতিক ডিস্টেন্স, তার মানে এইখানে তোমার 3টা তক্তা ছিল, 3টা তক্তার পুরুত্ব কত ছিল 9 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার।
আর হচ্ছে এটা গেছে কত দূরে, তোমার হচ্ছে আর কি দেওয়া ছিল এখানে, এটা ইউ ছিল হচ্ছে 300 মিটার। তারপরে ভি ভি যেটা ছিল এইখানে অর্ধেক বেগ হয়ে গেল, এটা হচ্ছে ভি। কিন্তু এই ক্ষেত্রে আবার কি, এই ক্ষেত্রে যখন আমরা নির্ণয় করব অবশিষ্ট তক্তা ভেদ করতে পারবে কিনা, তাহলে এই বুলেটটা যদি এইখানে আসার পর এই ক্ষেত্রে কিন্তু এটা ভি না, এটা হচ্ছে ইউ। ইউ হচ্ছে 150 মিটার, কারণ এখানে তো 150 মিটার হয়ে গেছে। এখান থেকে তাহলে ডিস্টেন্স নির্ণয় করতে হলে এটা আদিবেগ ইউ কত, ইউ হচ্ছে এইটুকের ক্ষেত্রে ইউ হচ্ছে 150 মিটার পার সেকেন্ড। আর ভেদ করলে ভি কত হবে, 0 হতেই হবে। ভি তোমার হতে হবে কত, 0। আর এই ডিস্টেন্স কত আছে, এই ডিস্টেন্স এস কত আছে, এটা হচ্ছে তোমার 1/3 প্রবেশ করছে। তার মানে কত গেছিল, 3 সেন্টিমিটার গেছিল, 3 সেন্টিমিটার। তাহলে ডিস্টেন্স হচ্ছে 9 - 3। এইটুক থেকে 3 সেন্টিমিটার গেছে এইটুকে, যাওয়ার পর আরো কত আছে তোমার 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। তাহলে 6/100.06 এত মিটার। আচ্ছা, তাহলে বুলেটটি অবশিষ্ট পুরুত্ব ভেদ করতে পারবে কিনা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো, অর্থাৎ সে আর কত দূরত্ব যেতে পারবে, এই যে 1/6 এই ডিস্টেন্সটা সে অতিক্রম করতে পারবে কিনা এটা নির্ণয় করতে হবে। এইখানে আমরা তাহলে সূত্রটা কি লিখবো, এইগুলো তোমরা লিখে নেবে যে এক্ষেত্রে এই কটা কন্ডিশন। ডাইরেক্ট সূত্রটা কি, তাহলে তোমার হচ্ছে এখানে, এবং এ ত্বরণ আছে কত, এখানে ত্বরণ ছিল হচ্ছে তোমার 1125, 11,25,000 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে জিনিসটা আবার দেখো, এইটা হচ্ছে তোমার আদিবেগ হচ্ছে কত, 150 পর্যন্ত আছে। ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে এই যে 0.6 মিটার। আর ভি কত, ভি ইকুয়াল 0। আর এটা হচ্ছে ত্বরণ, এ ইকুয়াল হচ্ছে তোমার 11,25,000 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের এ আছে, ইউ আছে, ভি আছে, এবং হচ্ছে এস আছে। এখানে কিন্তু টি দেয়া নাই, তাহলে টি না দেওয়া থাকলে আমরা, যদি থাকে তাহলে আমরা এই সূত্র দেখো, টি বিহীন দূরত্ব নির্ণয় সূত্র ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2as। মাইনাস নিলাম, এখানে মন্দন আছে, মন্দন ঘটছে, এখানে মাইনাস সূত্র ব্যবহার করলাম। ইউ কত এখানে, এই ক্ষেত্রে ইউ হচ্ছে যে 150, এইটুকার ঘটনা বাদ, এইখান থেকে 150 মাইনাস 2 ইন্টু এ হচ্ছে 11,25,000। এই একই হারে মন্দন ঘটবে, গুণন এস। ভি কত, 0। এখন এসটা কত আসে, তাহলে স্বাভাবিকভাবে এই যে মাইনাস আছে, টোটাল রাশিটা এই এসএলআর রাশিটা এই পার নিয়ে আসলে কি হয়, এখান থেকে এই পার নিয়ে আসলাম ইকুয়াল চিহ্নে, আর পর এসটা রাখলাম। আর মাইনাস এইটুকু আমরা কি করবো, এই পার নিয়ে আসবো, কার সাথে, 150 বর্গের সাথে। 150 বর্গ কত হয়, 150 বর্গ দেখো কত আসে, 150 পাওয়ার 2। আশা করি ক্যালকুলেটার ইউজ করতে পারো। 150 পাওয়ার 2, আচ্ছা এটা তোমরা জানো আশা করি, 22,500। এটা হচ্ছে 22,500। আর কি বললাম, এখানে এই এসটা এবার নিয়ে আসছে, টোটাল রাশি পদটা এই যে মাইনাস থাকার জন্য এটা এইবার এসে টোটালটা প্লাস হবে। আর এইবার এস রাখলাম, এস এর সাথে একটু গুণ আছে, তাহলে একটু ডিভাইড ভাগ করতে হবে। 2 গুণন এত, 11,25,000 2 দ্বারা গুণ করলে 22,50,000, 22,50,000। এস এর একক কি, মিটার। এটা যদি তোমরা বুঝতে না পারো আরো 2টা লাইন করবে। তো 2200, আচ্ছা 150 বর্গ কত হয়েছে, 22,500। 22,500 ডিভাইড বাই 22,50,000 ডিভাইড বাই 22,50,000 1 2 3 ইকুয়াল হচ্ছে 0.01।
0.01 এত মিটার। তার মানে সে ওই মন্দনে যে মন্দন করছে ওই মন্দনে 0.01 মিটার যেতে পারবে। আচ্ছা, তো এখানে এত মিটার, এটা যেমন আমরা ইচ্ছা করলে সেন্টিমিটার করতে পারি, যেহেতু সেন্টিমিটারে আমাদের হিসাবটা স্পষ্ট আছে। এটা হচ্ছে 3টা তক্তা দিয়ে কত 9 সেন্টিমিটার। তাহলে এটাকে সেন্টিমিটার করে নিয়ে আসো, এখানে অসুবিধা নাই। তাহলে 100 দ্বারা গুণ করি, 100 দ্বারা গুণ করে এইখানে অর্থাৎ 1 সেন্টিমিটার। তাহলে এটা 1 সেন্টিমিটার। প্রথমে গেছিল কতখানি, এই যে 9-এর 1/3 অর্থাৎ 3 সেন্টিমিটার গেছিল, পরে গেল কত আর 1 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। অতএব বুলেটটি যেভাবে বন্ধন করছে ওইভাবে বুলেটটি সর্বোচ্চ তক্তার মধ্যে কত যেতে পারবে, সর্বোচ্চ 3/1 বা 4 সেন্টিমিটার যেতে পারবে, তারপর সেটা 0 হয়ে যাবে। অতএব বুলেটটি তক্তার সম্পূর্ণ পুরুত্ব কত 9 সেন্টিমিটার ভেদ করতে পারবে না, এইটাই হলো তোমার মানে মোস্ট ক্রিটিক্যাল অঙ্ক, একটা বেশ ইম্পর্টেন্ট। এসএসসি পরীক্ষা বলা চলে এই ধরনের প্রশ্ন খুব আসার পসিবিলিটি। আর এই অধ্যায়ে আরো 3টা অঙ্ক ছিল এই ধরনের। তো ওই 3টা অঙ্ক আমি এই ক্লাসে না নিয়ে পরবর্তী একটা ভিডিওতে তোমাদের দেবো। তাহলে এই যে 3টা অঙ্ক, 3টা মানে কয়টা, এখানে ক খ গ 3 5 7টা, আর 7টা অঙ্ক দেব। তাহলে এই তোমাদের পদার্থ বিজ্ঞানের এই অধ্যায়ের অঙ্ক কোথাও কোনো স্টেজে আর সমস্যা হবে না। 9-এ কও, 10-এ বলো, আর হচ্ছে এসএসসি যেখানে যাও তোমরা এই যেভাবে ডায়াগ্রাম তৈরি করে জিনিসগুলো আগে ঠিক করবে, দরকার সময় নেবে। একটা গয়ের অঙ্ক বা ঘয়ের অঙ্ক মূল সূত্রে পৌঁছার পর তো তোমার 2-3 মিনিট সময় লাগবে, কিন্তু ওইখানে পৌঁছতে হলে দরকার আর 2 মিনিট সময় নেবে বা 3 মিনিট নেবে, তাহলে টোটালি 5-6 মিনিটে ইজিলি অঙ্কটা কমপ্লিট হবে। এইভাবে তোমরা ধীরে স্থিরভাবে অঙ্কটা কমপ্লিট করবে। ডায়াগ্রামটা তৈরি করে কি সূত্র প্রয়োগ করব এবং ওর কি কি দেয়া আছে ওই আলোকে ওই আমরা যে লক্ষ্য সেই সূত্রটা কোনটা ওই সূত্রটা প্রয়োগ করব, এবং ওই সূত্র প্রয়োগ করার জন্য আনুষঙ্গিক অন্য কিছু নির্ণয় করতে হবে, সেটা কিভাবে নির্ণয় করবো এই উদ্দীপকেই দেওয়া থাকবে। তো আশা করি তোমরা ক্লাসটা ভালোভাবে দেখবে, দেখলে এই গতির অধ্যায়ের খুব একটা সমস্যা হবে না। তো আজকের মতো ক্লাস আমরা দীর্ঘায়িত না করে এই পর্যন্তই রাখতে যাচ্ছি। তোমরা ভিডিওটা খুব ভালোভাবে দেখবে এবং দরকার হলে প্র্যাকটিস করবে, আরো অতিরিক্ত অনুশীলন প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের আশা করি তোমরা সফল হতে পারবে। তো সবাইকে ধন্যবাদ।